বিশ্বাসঘাতক, তোকে আজকে শেষ করে দেব আমি। তোর এত সাহস, তুই আমাদের জমিদারকে আক্রমণ করিস? যে লোকটা তোদের জমিদার হয়ে বসেছে তার আসল পরিচয় জানিস তোরা? আমার কাছারিতে এত কাজ পড়ে রয়েছে আর তুমি আমাকে জোর করে মন্দিরে নিয়ে এলে। রোহিণী, কাজের কত ক্ষতি হয়ে গেল বলো তো? ওই একটু আধটু ক্ষতি হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এমনিতে তো তোমার আমার সাথে কোথাও যাওয়ার সময় হয় না। আজকে একটা শুভ তিথি, তাই তোমাকে নিয়ে এলাম। মা জননী তো ঠিকই বলেছেন জমিদার বাবু। আজকে মা কালীর কাছে যুগলে মিলে পুজো দিলে বেশি লাভদায়ী হয়। আরে সে তো মন্দির গোবিন্দপুরেই কম নেই, তা সব ছেড়ে গিয়ে এই বনবাতারেই আসতে হলো। আচ্ছা জমিদার বাবু, আপনি সব স্থানে অনায়াসে ঘুরে বেড়ান, প্রজাদের দুঃখ সুখের দিকে দৃষ্টি রাখেন, কিন্তু এই জঙ্গলের দিকে আসতে চান না কেন বলুন তো? আপনি একদম ঠিক বলেছেন গুরুদেব। আমিও দেখেছি, আগেও যখনই তোমাকে জঙ্গলের মধ্যে মা কালীর মন্দিরে আসতে বলেছি, তুমি নানাভাবে এড়িয়ে গেছো। কারণটা কি বলো তো? আরে আরে এসব কিছু নয়, তোমার মনের এসব ভুল রোহিণী। আর গুরুদেব, এটা আপনারও ভ্রান্ত ধারণা। মোটেই নয়। আপনি এই বলে মা জননীকে বোঝাতে পারবেন, কিন্তু আমাকে পারবেন না। বলুন না জমিদার বাবু, এর পেছনে কি কারণ রয়েছে? সেই বিষয়ে না হয় পরে কথাগুলো বলবো, আমরা এখন তো প্রায় এসেই পড়লাম। তখন দুপুরের সূর্যের তেজ কমে আসতে শুরু করেছে। পশ্চিম আকাশের কোণে হঠাৎই কালো ইস্পাতের ন্যায় মেঘ জমতে শুরু করেছে। জমিদার, রোহিণী আর গুরুদেব নৌকো থেকে নেমে জঙ্গলের দিকে এগোলেন। জমিদার অস্থিরভাবে বারবার চারিদিকে তাকাচ্ছিলেন, যেন তার মনে একটা দ্বন্দ্ব চলছে। গুরুদেব আকাশের দিকে তাকিয়ে বললেন, মা জননী, আকাশের গতি কিন্তু ভালো ঠেকছে না। পশ্চিম আকাশে মেঘ করেছে। এ তো মহা সমস্যার কথা গুরুদেব। বৃষ্টি নামলে এই জঙ্গলের মধ্যে আমরা যে দাঁড়াবো তারও উপায় নেই। আর এই অসময়ে বৃষ্টিতে ভিজলে শরীরও অসুস্থ হয়ে পড়বে। এই জন্যেই তোমায় বারণ করেছিলাম, কিন্তু তুমি তো শুনলে না। দুদিন বাদে আমায় কাজে গঞ্জে যেতে হবে, আর এই সময় বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তো মুশকিল হয়ে যাবে। ওগো, এই যে তুমুল ঝড় উঠেছে, কোথাও গিয়ে আশ্রয় নিতেই হবে, নইলে যে গাছ চাপা পড়ে বেঘরে মারা পড়বো। হ্যাঁ, কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথায় আশ্রয় পাবো? ওই দেখো, ওইখানে একটা গুহা দেখা যাচ্ছে। শিগগিরই চলো ওইখানে ঢুকে দাঁড়াই। হ্যাঁ জমিদার বাবু, তাড়াতাড়ি। না না না, ওই গুহার মধ্যে আমি যাব না, কখনোই না। না না না। তুমি কি বলছো কি? ঝড়ের সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অবস্থায় এই জঙ্গলের মধ্যে থাকলে আমাদের প্রাণ সংশয়ে পড়তে পারে। দয়া করে জেদ করো না। না 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 না, ওই গুহার মধ্যে না। রোহিণী, তুমি বুঝতে পারছো না। জমিদার বাবু, আপনি বুঝতে পারছেন না। এই ঝড়ে খোলা স্থানে থাকলে আমাদের সাথে মা জননীরও প্রাণ সংকট পড়তে পারে। দোহাই লক্ষ্মীটি, আর জেদ করো না। শিগগির গুহার ভেতরে চলো, নইলে বিপদ ঘটে যাবে। আমি বললাম তো আমি যাব না। বাংলা ভাষা কি বুঝতে পারছো না? তবে তুমি থাকো তোমার জেদ নিয়ে। আমি চললাম গুহার মধ্যে, যা হয় হোক। বিক্রম! রোহিণী! বিক্রম! রোহিণী! বিক্রম! রোহিণী, তুমি কোথায়? রোহিণী, কোথায় তুমি? রোহিণী, তুমি এইখানে এইভাবে বসে আছো কেন? এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো বিক্রম? সর্দার, তুমি? এটা কি করে সম্ভব? বিশ্বাসঘাতক, তোকে আমি নিজের হাতে তৈরি করেছিলাম, আর তুই আমার পিঠে ছুরি মারলি। সর্দার, আমি শয়তান, তোর জন্য আমার সব শেষ হয়ে গিয়েছিল, আর তুই এখানে ভদ্র মানুষ হয়ে জমিদারি করছিস। তোকে আমি... বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও! বিশ্বাসঘাতক, তোকে আজকে শেষ করে দেব আমি। গুরুদেব! গুরুদেব!
তোর এত সাহস, তুই আমাদের জমিদারকে আক্রমণ করিস? তোকে আমি জমিদার? যে লোকটা তোদের জমিদার হয়ে বসেছে তার আসল পরিচয় জানিস তোরা? তার মানে কি বলতে চাইছিস তুই? বলবো, কিন্তু তার আগে আমাকে ওই পাপিষ্ঠকে মারতে সাহায্য কর। হ্যাঁ, সাহায্য কর, তাহলে তোকে সব বলবো, সব। আমার মন এখনো কলুষিত হয়নি যে একটা দুষ্ট আত্মাকে সাহায্য করব। ওম নমঃ হ্রিং রিং নমঃ। না না না। রোহিণী, রোহিণী, চোখ খোলো, চোখ খোলো রোহিণী, কি হয়েছে তোমার? চোখ খোলো। চোখ খুলুন মা জননী, চোখ খুলুন। আমি আমি কেমন লাগছে রোহিণী, কেমন লাগছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি গো, কিন্তু কি হয়েছিল আমার? এক দুষ্ট আত্মা আপনার ওপর ভর করেছিল মা। না জানি সে কি সব উল্টো পাল্টা কথা বলছিল, জমিদার বাবুর আসল পরিচয়, আরো কত ফালতু কথা। কিন্তু আমি তাকে বন্দি করে নিয়েছি। জঙ্গলের গুহায় কত অপশক্তি বাস করে তার ঠিক নেই। না গুরুদেব, ওই অশরীরী উল্টোপাল্টা বা ফালতু কথা বলেনি। সে যা বলেছে তা সর্বতভাবেই সত্য। তার মানে তবে আপনি কে? আপনার আসল পরিচয়টাই বা কি? ওগো, তুমি এসব কি বলছো? আমি যে কিছু বুঝতে পারছি না। তুমি আর গুরুদেব আমাকে এখানে আসার পথে বারবার জিজ্ঞাসা করছিলে না যে আমি এখানে কেন আসতে চাই না? এর পিছনে অনেক বড় কাহিনী রয়েছে, যা অনেকবার চেয়েও আমি তোমাকে বলতে পারিনি রোহিণী। কি কাহিনী বলো, সবটা বলো আমায়, কিচ্ছু লুকিও না। আমার জীবনের সব থেকে বড় অপরাধ ছিল এটাই যে আমার জন্ম হয়েছিল এক ডাকাত পরিবারে। তখন আমার নাম ছিল রানা। বাপ ঠাকুরদা মিলে 3 পুরুষ ধরেছিল ডাকাত। তাই যখন জ্ঞান হলো, বাবা নিচে হাতে ধরে ডাকাতি করতে নিয়ে যেত। সেই থেকেই হাতে খড়ি। লোকের জিনিস লুটপাট, ছিনতাই, খুন খারাপি এসব কোনোদিনই ভালো লাগতো না। তবুও বংশের নীতি কিভাবে বদলাবো? যখন আমার বয়স প্রায় 24, বাবা আমাকে এক ডাকাত সর্দারের কাছে দিয়ে দিলেন বড় ডাকাত হয়ে ওঠার জন্য। একদিন পরিকল্পনা হলো জমিদার বাড়িতে ডাকাতি করার। তোদের যেমন বলেছি সব মনে আছে তো? এক একজন জমিদার বাড়ির এক এক দিকে চলে যাবি, আর ডাকাতির শেষে আমরা এখানেই দেখা করব। এই স্থির করেই আমি ও সকলে আলাদা আলাদা দিকে চলে গেলাম। রাত তখন প্রায় 1টা। আমি খুব ধীর পায়ে জমিদার বাড়ির বাঁদিকের ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই আমার চক্ষু যেন ছানা বড়া হয়ে গেল। একটা ঘরে যে এত দামি জিনিস থাকতে পারে তা আমার জানা ছিল না। কিন্তু ঘরের এক পাশের দামি মখমলের উপরে শোয়ানো ছিল আরো দামি এক বস্তু, জমিদার কন্যা রোহিণী। কি জানি তার ঘুমন্ত মুখের দিকে চোখ পড়তেই আমি যেন সব কিছু ভুলে গেলাম। এত সুন্দরী, এত রূপবতী কেউ কিভাবে হতে পারে? এই অন্ধকার ঘরের কোণে ঠিক যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। কে কে ঘরে? বাবা, চোর চোর! সর্বনাশ, এবার কি হবে? সর্দার বলেছিল বেগতিক দেখলে অস্ত্র চালিয়ে দিতে হবে, কিন্তু না 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 না, আমি ওকে কিছুতেই হত্যা করতে পারবো না, কিছুতেই না। বাবা, পেয়াদা, কে কোথায় আছো? চোর চোর চোর! মুখ দিয়ে আর একটা শব্দ বের করলে এখনই গলা কেটে দেবো। চুপ কালুয়া, আমরা পালাবো। পথের মাঝে যে আসবে তাকে শেষ করে দিবি। সর্দার না, মানে আমি দেখছি একে। তুমি ওই দিকটা দেখো, ওই যে পেয়াদারা ছুটে আসছে। শিগগির যাও 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 যাও। না জানি কেন আজকের মনটা এরকম অদ্ভুত লাগছে। বারবার মেয়েটার দিকে মন চলে যাচ্ছে। পালা সকলে পালা, কালুয়া ছুটে আয়। জলদি সর্দার, জলদি! ইয়া! এ কি মা? মা, এ কি হলো তোমার? মা, হেই, কে কোথায় আছিস রে? শিগগির ছুটে আয়। মা, মা। সর্দার, আর যেন অল্পের জন্য রক্ষা পেয়েছি। এই পেয়াদাগুলো ধরে নিয়েছিল প্রায়। বাবা গো! সেসব ছাড়া আগে কে কত মাল লুটলি সেটা বল। আমার তো মনে হয় জমিদার বাড়িকে আমরা প্রায় অর্ধেক লুটে নিয়েছি।
যখন লুটপাট ভালোভাবেই হয়েছিল তখন জমিদারের বুড়ি মাকে মারলে কেন? হ্যাঁ, কি দরকার ছিল? এটাকে বলে ত্রাস। মানুষের মধ্যে যদি ডাকাত দলের ভয়ই না থাকে তবে কি আর লোকে আমাদের দেখে আতঙ্কিত হবে? যা বলেছ সর্দার, আমিও তো বেশ কয়েকটা দারোয়ানকে দিয়েছি বর্ষা দিয়ে, ওগুলো মনে হয় এতক্ষণে পরাপারে চলে গেছে। ঠিক করেছিস। শোন, তোদের একটা কথা শিখিয়ে দিই, মনে রাখবি, যতদিন ভয় ততদিন জয়। আমরা যত ভয় দেখিয়ে রাখবো ততদিন আমাদের লোকে মানবে। তাই যে যত পারবি জানে মেরে দিবি, বুঝেছিস? এবার চলো সর্দার, আগে দেখি কে কত মাল লুটলো, তারপরে তো ভাগ বাটোয়ারা করতে হবে। মানুষের দুঃখ কষ্ট রক্তপাতে হিতের কত আমোদ! ছি 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 ছি। এরপরে কেটে গেল বেশ কয়েকদিন। এর মাঝে আমার যেন বারবার মনে হতো আমি কেমন যেন পাল্টে গেছি। ডাকাতি করতে যেতে একটু ইচ্ছে করতো না। বেশ কয়েকবার বাহানা করে সর্দারকে মানা করে দিলাম। সারা দিন রাত কেবল সেই মেয়েটার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ডাকাতদের আমোদ আহ্লাদও আজকাল বড় পানসে লাগে। সর্দার কিন্তু আঁচ করতে পারল। একদিন এবারে আমরা মিত্তির বাড়িতে ডাকাতি করতে যাব। বেশ বড়লোক বাড়ি, তার উপরে বাড়ির মন্দিরে একটা অষ্টধাতুর কৃষ্ণের মূর্তি রয়েছে, ওটা আমাদের চুরি করতে হবে। আর এবার কাজটা করবে রানা। আমি? কিন্তু হ্যাঁ, তুই। আগের বেশ কয়েকটা ডাকাতিতে তুই যাসনি, এবার তুই এটা করবি। সর্দার, আমি অনেকদিন ধরেই একটা কথা ভাবছিলাম তোমায় বলবো, কিন্তু বলতে পারিনি। আমি আর ডাকাতি করব না, আমার ভালো লাগছে না। ডাকাতের ছেলের ডাকাতি করতে ভালো লাগছে না? কিরে, ডাকাতি করবি না তো কি ওকালতি করবি? হ্যাঁ সর্দার, রানার মনে হয় ধমে কমে মন হয়েছে, ও মনে হয় পুজো অর্চনা করবে। কি বলিস রানা? আরে না 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 না, ও ব্যবসা করবে, গোবরের ব্যবসা। সে তোরা যতই হাসাহাসি কর সর্দার, এটাই আমার সিদ্ধান্ত। আমি আর পারবো না, এই পাপের ভাগী হতে আমার আর ভালো লাগছে না। আরে ডাকাতি করবি না তো কি করবি তুই শুনি? আমি এসব ছেড়ে বিয়ে করে সংসারী হতে চাই সর্দার, একটা সুস্থ জীবনযাপন করতে চাই। তোর মাথা ঠিক আছে তো? আমরা ডাকাত, এটাই আমাদের পরিচয়। পাগলামি করিস না, দিন দুয়েক বিশ্রাম নে, ভূত ছেড়ে যাবে। আজ্ঞে না সর্দার, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমায় ক্ষমা করো, আমি আসছি। যা হোক কিছু করে জীবন কাটিয়ে নেব, কিন্তু এই রক্ত খুন খারাপি লুটপাট এইসব করতে পারবো না আর। সর্দার, দেখলে রানার মাথাটা কি গেল নাকি? ওর মাথাটা কি হয়েছে আমার জানার দরকার নেই। ও যদি ফিরে আসে ওর জন্য মঙ্গল, নইলে ওর ওই মাথা যেন আস্ত না থাকে। ওটা কেটে আমি মায়ের চরণে দেব। শোনো শোনো শোনো, দিন কতক আগে জমিদার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। ডাকাতরা শুধু যে মূল্যবান সম্পদ লুট করেছে তাই নয়, তারা জমিদারের বৃদ্ধা মাকে হত্যা করেছে। যেই ব্যক্তি বা ব্যক্তিগণ ডাকাত দলের সন্ধান দিতে পারবে, জমিদার তাকে জমিদারের অর্ধেক পুরস্কার হিসেবে দেবে। শোনো শোনো কি আমার কি জমিদার বাবুর কাছে গিয়ে সবটা জানিয়ে দেওয়া উচিত? আমি জানি এটা করলে ডাকাত দলের সকলে ধরা পড়ে যাবে, কিন্তু এটা ওদের জন্য ভালো হবে। ওরা নিজেদের ভুল বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জমিদার বাবুর কাছে যাওয়া উচিত। প্রণাম জমিদার বাবু, আমি বিক্রম, একটি বিশেষ প্রয়োজনে আপনার কাছে আসা। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কিন্তু তুমি কে? তোমাকে তো আগে দেখেছি বলে মনে পড়ে না। আমি এক ভিনদেশী জমিদার বাবু, ব্যবসার কাজে এই অঞ্চলে আসা, কিন্তু আজকে এখানে এসেই ডাকাতির সম্পর্কে একটা ঘোষণা শুনে এখানে ছুটে এলাম। হ্যাঁ, তুমি কি কিছু জানো সেই বিষয়ে? ডাকাতদের কোনো সন্ধান দিতে পারবে তুমি? হ্যাঁ জমিদার বাবু, আমি পথশ্রমে ক্লান্ত হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। সেই গুহার মধ্যেই ডাকাত দলের বাস। কোথায় সেই গুহা? এক্ষুনি বলো।
যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমায় কঠিন শাস্তি পেতে হবে। আমি জানি জমিদার বাবু, তবুও বলছি, আমি সত্যি কথা বলছি। নদী পেরিয়ে দক্ষিণ পশ্চিম প্রান্তের জঙ্গলের মধ্যেই এই গুহা রয়েছে। যদি সত্যি ওই ডাকাত দল ধরা পড়ে আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দেব। ওদের জন্য আমার মা। এরপর দিন দিনেকের মধ্যেই জমিদার বাবু তার পেয়াদা লাঠিয়াল নিয়ে এই জঙ্গলে হাজির হলেন এসে, আর সেই গুহার মধ্যেই ডাকাত দলের সকলকে খুঁজে পেয়ে গেলেন। কেবল ছিল না সর্দার। জমিদার বাবু অত্যন্ত আনন্দিত হয়ে আমাকে ডেকে পাঠিয়ে বললেন, ধন্যবাদ ধন্যবাদ, সত্যি তোমাকে অশেষ ধন্যবাদ। শুধুমাত্র তোমার জন্যে আমি ওই দুর্ধর্ষ ডাকাত দলকে ধরতে পেরেছি, আমার মায়ের হত্যাকারীদের ধরতে পেরেছি আমি। ধন্যবাদ দেবেন না জমিদার বাবু, এটা আমার কর্তব্য। এই মুহূর্তে আমি আমার কথা মতো তোমাকে নিজের জমিদারির অর্ধেক, ক্ষমা করবেন জমিদার বাবু, কিন্তু আপনার ধন সম্পত্তি আমার চাই না। তবে তবে কি চাও তুমি? আমি আপনার মেয়ের সাথে বিবাহ করতে চাই জমিদার বাবু। রোহিণীকে? বেশ বেশ, তোমার জন্যে আমি আমার মায়ের হত্যাকারীদের ধরতে পেরেছি, এবার আমার কথাও আমাকে রাখতেই হবে। শুভ দিনে আমি রোহিণীর হাত তোমার হাতে দিয়ে দেব। তার মানে তুমি ভিন দেশির মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে করেছিলে, আর বাবা তোমাকে বিশ্বাস করে আমার সাথে বিয়ের সাথে সাথে জমিদারির দায়িত্বও সঁপে দিয়েছিলেন। আমাকে ভুল বোঝো না রোহিণী, না আমি তোমাকে ঠকাতে চেয়েছি আর না তোমার বাবাকে, কিন্তু চেয়েও আমি সত্যিটা বলতে পারিনি। এতদিন আমি একটা ডাকাতের সাথে ঘর করেছি। এরকম বলো না রোহিণী, এরকম বলো না। আমি বাধ্য হয়েছিলাম ডাকাত হতে, তাই তো ওদের দল ছেড়ে দিয়েছিলাম, আর আজকে সেই সর্দারের ভূতই তোমার উপরে আক্রমণ করেছিল। সর্দারের ভূত? তার মানে সর্দার প্রথমে ধরা পড়েনি, কিন্তু এক ডাকাতি করতে গিয়ে সে গুরুতর জখম হয়েছিল, আর তারপরে আর কোনো দিন তার কোনো খবর পাইনি। কিন্তু আজকে বুঝলাম সে মারা গিয়েছিল। এই গুহাতেই সঞ্চিত রয়েছে তার সমস্ত লুণ্ঠিত ধন। দেখবে? হ্যাঁ। জমিদার এই বলেই উঠে গুহার একটা স্থানে চাপ দিতেই ঘর ঘর শব্দে একটা দেওয়াল সরে গেল, আর নিমেষেই ঘরটা ভরে উঠল উজ্জ্বল আলোয়। রোহিণী আর গুরুদেব বিস্ফারিত দৃষ্টিতে দেখল সেখানে ভর্তি সোনা দানা, গয়না, হিরে জহরত। জমিদার বলল, যদি আমার সম্পদের লোভ থাকতো তবে আমি এই সব নিয়েই থাকতে পারতাম রোহিণী, কিন্তু আমি এসব চাইনি। আমি তোমাকে চেয়েছি, শুধু তোমাকে। তাহলে এই সব অফুরন্ত ধন সম্পদ কি হবে জমিদার বাবু? এগুলো যে পাপের সম্পদ গুরুদেব, আমি এগুলোকে স্পর্শও করতে চাই না। আমাদের প্রয়োজন না থাক, কিন্তু এই সম্পদের মাধ্যমে বহু গরিব মানুষের প্রয়োজন মেটানো সম্ভব, আর তাই এই সম্পদ দিয়ে আমরাও গরিবদের জন্য হাসপাতাল, বিদ্যালয় নির্মাণ করব। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো রোহিণী। তোমাকে ক্ষমা করার মতো যোগ্যতা আমার নেই গো, যে এত পরিমাণ সম্পদ হাতে পেয়েও এমন নির্লোভ হতে পারে সে কতটা মহান আমার বুঝতে কোনো অসুবিধা নেই গো। আশীর্বাদ করি আপনাদের জীবন এই রকমই আনন্দময় আর সুখের হোক।